সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স। সপ্তাহের এই দিনে এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রক্ষায় নানা সুপরামর্শ দিতে। কিডনি আমাদের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ। আমাদের নানা ভুলের কারণেই এই অঙ্গ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে কথা বলতে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কিডনি রোগ ও তার প্রতিরোধ ব্যবস্থা। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই কিডনি যেহেতু অতি গুরুত্বপূর্ণ অঙ্গ, এই কিডনির প্রধান কাজগুলি কি কি? প্রত্যেকের শরীরে দুটি করে কিডনি থাকে এবং এটা খুবই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানবদেহের। প্রধান কাজ হচ্ছে কিডনির প্রস্রাব তৈরি করা, অর্থাৎ মূত্র তৈরি করা। আর এর মাধ্যমে আমাদের শরীরের অনেক দূষিত বর্জ্য পদার্থ যেগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে সেগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। এই যে আমাদের বডির যে ওয়াটার মানে পানি এবং ফ্লুইড, যে এটা ব্যালেন্সটা কিডনি করে থাকে। তারপরে আমাদের যে শরীরের যে রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনির একটা বড় রোল রয়েছে। কিডনিতে কিছু হরমোন তৈরি হয় যেগুলো আমাদের শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে, বিশেষ করে লোহিত রক্তকণিকা। কিডনির কিছু হরমোন যেগুলো আমাদের শরীরের ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলোর যে একটা ব্যালেন্স, শরীরের যে ব্যালেন্স, সেগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তারপরেও কিডনির একটা অন্যতম একটা রোল হচ্ছে যে বাফার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সুস্থভাবে কাজ করতে পারে। এত প্রয়োজনীয় একটি অঙ্গ কি কি কারণে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রধানত যে কারণগুলো, যে ক্রনিক বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তার মধ্যে প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে যে ডায়াবেটিস মেলিটাস। এটা সারা পৃথিবীতেই একটা আলোড়ন করে একটা রোগ, ডায়াবেটিস মেলিটাস। তারপরে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যাকে আমরা বলি, এগুলো অনিয়ন্ত্রিত থাকা। কিডনির প্রদাহ, যেগুলোকে আমরা বলি যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা গ্লোমেরুলার ডিজিজ, এটা একটা অন্যতম কারণ। শিশু বয়সে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো অবস্ট্রাকটিভ, জন্মগতভাবে কোনো অবস্ট্রাকশন থাকে, অথবা বৃদ্ধ বয়সেও এটা হতে পারে, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বলা হয় এগুলো। তারপর অনেক সময় জেনেটিক ডিজিজ থাকে, জিনগত, এটা জন্মগতভাবে হতে পারে, বা ফ্যামিলিয়াল ডিজিজ। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস একটা টার্ম আছে, যে এটা অর্থাৎ কিডনির ভিতরে প্রদাহ তৈরি করে কিছু কিছু কারণে, সেগুলো কারণে কিডনি রোগ হতে পারে। তাছাড়া অনেক অজানা, মানে দেখা যাচ্ছে কিডনি রোগ হয়ে আছে কিন্তু কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব অনেকভাবেই কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনি রোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা উপসর্গহীন থাকে, আমরা যেটা জেনে থাকি যে খুব বেশি উপসর্গ দেই না শুরুতে। তো একজন মানুষ আসলে কিভাবে বুঝতে পারবে যে তার কিডনি খারাপের দিকে যাচ্ছে বা কোনো রোগ হয়েছে? কিডনি রোগের উপসর্গ, এটা খুবই দুঃখজনক বা আনফরচুনেট আমি বলবো, যে প্রাথমিক অবস্থায় যে দীর্ঘমেয়াদী কিডনি রোগগুলো, এগুলো কোনো উপসর্গই সেরকমভাবে বোঝা যায় না। কিছু কিছু উপসর্গ অনেক সময় থাকে, যেমন দেখা যাচ্ছে যে ক্ষুধা-মন্দা, তারপরে শরীর দুর্বল লাগছে, লেথার্জি, তারপরে দেখা যাচ্ছে যে কাজকর্মে মন বসছে না, ধীরে ধীরে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই ধরনের নন স্পেসিফিক কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে। কিন্তু যখনই কোনো সিরিয়াস সিমটম বা লক্ষণ, তার মধ্যে অন্যতম হচ্ছে যে একটা প্রস্রাব কমে যাওয়া, হাতে পায়ে পানি চলে আসা, দেখা যায় মুখ ফুলে যাচ্ছে, পায়ে পানি চলে আসছে, প্রস্রাবটা লাল হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে খাবারের অরুচি, খুব বেশি বেশি খাবার অরুচি অথবা বমি বমি ভাব লাগছে। তারপরে দেখা যাচ্ছে যে মনোযোগ কমে যাচ্ছে ধীরে ধীরে, তারপর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, স্কিনটা একদম ফ্যাকাশে বর্ণ ধারণ, দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে আসলে তারপর অনেক সময় সারা গায়ে চুলকানি, অর্থাৎ ইচিং যাকে বলে, চুলকানি সারা গায়ে শুরু হয়ে গেছে। এগুলো আসলে অ্যাডভান্স কিডনি ডিজিজের লক্ষণ। যখন কিডনি ডিজিজটা ধীরে ধীরে বেশি, অর্থাৎ কিডনি ড্যামেজটা বেশি হতে থাকে, তখন ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে এবং
খুবই অ্যাডভান্স হয়ে গেলে অনেক সময় যায় রোগী চিনতে পারছে না কাউকে, ও, খিঁচুনি হচ্ছে, জি, 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 অজ্ঞান হয়ে যাচ্ছে, আচ্ছা। শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের লক্ষণ নিয়ে সাধারণত কিডনি ডিজিজের রোগীগুলো আসতে পারে। তো এই কিডনি রোগীর যে প্রাথমিক লক্ষণগুলোর কথা আপনি বললেন, সেক্ষেত্রে এই লক্ষণগুলো হলেই কি কোনো মানুষকে চিকিৎসকের পরামর্শ হতে হবে, নাকি তার আগে কোনো বিশেষ টেস্ট করে সে নিজেই বুঝতে পারবে তার কিডনির অবস্থা কেমন? বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, বা প্রিভিয়াসলি কিডনি রোগের ইতিহাস আছে, অথবা ফ্যামিলি হিস্ট্রি যাদের কিডনি রোগ আছে, এদের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। বিশেষ করে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা দরকার হয় না, একটা প্রস্রাবের পরীক্ষা, রুটিন একটা প্রস্রাবের পরীক্ষা, তারপরে একটু রক্তের যে আমরা বলি যে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল, এটা মোটামুটি এখন সবাই পরিচিত যে ইউরিয়া ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এগুলো করলে অনেকটাই। আর তারপরে যদি আমরা করতে চাই একটা কিডনি একটা ইমেজিং আলট্রাসোনোগ্রাম করতে পারি, এর মাধ্যমে আমরা অনেকটাই বুঝে ফেলতে পারি যে কিডনি রোগটা আসলে কতটুকু সিভিয়ার হয়েছে। এই যে টেস্টগুলোর কথা বললেন, এ তো মনে হয় কি বছরে কি কতবার এই ধরনের টেস্ট করতে হয়? একটা সুস্থ মানুষকে যদি কিডনি ডিজিজের কিডনি রোগ হয়েছে কিনা সেগুলো পরীক্ষা করতে বলি, তাহলে এই পরীক্ষাগুলো আসলেও খুব রুটিন করার দরকার হয় না, বছরে একবার বা 2-3 বছরে একবার করলেই একবার হয়ে করলে। যায়। যাদের উচ্চ রক্তচাপ আছে অথবা ডায়াবেটিস আছে, এদেরকে বছরে একবার থেকে 2বার পরীক্ষাগুলো করে নিলে জরুরি। সবচেয়ে ভালো হয়। জি, জি। তো এগুলো কি খুব বেশি ব্যয়বহুল আমাদের দেশের সাধারণ মানুষের না, প্রেক্ষাপটে? এই পরীক্ষাগুলো খুব একটা ব্যয়বহুল না, এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর হচ্ছে যেগুলো একেবারে এখন একদম মানে থানা পর্যায়ে, আচ্ছা। কোনো কোনো জায়গায় ইউনিয়ন পর্যায়ে ওই ধরনের পরীক্ষা করা সম্ভব। আমাদের দেশে যে এখন যে চিকিৎসা ব্যবস্থা যে একটা বিস্তৃতি, জি, জি। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা যে বিস্তৃতি, তাতে দেখা যাচ্ছে যে উপজেলা লেভেল এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে উপজেলা না, তারপরেও এই ধরনের ফ্যাসিলিটি আছে, এবং খুবই সহজভাবে আমরা কিডনি রোগ আছে কিনা সেটা আমরা ডিটেকশন করতে পারি। জি, অবশ্যই। দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন ওনার আলোচনায়, কিডনি রোগের যদি লক্ষণ দেখা দেয়, তার জন্য যে নির্দিষ্ট টেস্টগুলি প্রয়োজন সেটা থানা পর্যায়েও খুব সহনীয় খরচে একটা মানুষ সেটা করতে পারে। এই 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস। দিবস মানে সচেতনতা। জি এই আপনারা আসলে আপনাদের পক্ষ থেকে কি ধরনের মেসেজ সাধারণ জনগণকে দিতে চান? জি হ্যাঁ, প্রতি বছরই 12ই মার্চ সারা বিশ্বব্যাপী কিডনি ডিজিজের যে সচেতনতা, এটার লক্ষ্যে এটা কিডনি ডে, ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়ে থাকে। যেহেতু কিডনি একটা সারা ওয়ার্ল্ডে এটা একটা আলোড়নকারী একটা রোগ এবং বিস্তৃতিটা ব্যাপক, জি, সেরকমভাবে আমাদের বাংলাদেশের বিস্তৃত অনেক ব্যাপক। আর 2026-এ যে ওয়ার্ল্ড কিডনি ডে, এর স্লোগানটা হচ্ছে যে সুস্থ কিডনি সবার জন্য। আচ্ছা। হ্যাঁ, আমরা ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য সুস্থ কিডনি, এটা একটা। আর একটা হচ্ছে যে কেয়ারিং ফর পিপুল, অর্থাৎ আমরা যদি মানুষকে সেবা করি, জি, তাহলে প্রোটেক্টিং ফর প্ল্যানেট, অর্থাৎ পৃথিবীটাই প্রোটেক্ট থাকবে বা নিরাপদ থাকবে। এটা হচ্ছে 2026-এর স্লোগান। এটাকে সামনে রেখে আমরা যেটা বলতে চাচ্ছি যে সবাইকে কিডনি রোগ সম্পর্কে সচেতন হতে হবে। যেসব কারণে কিডনি রোগ হয়, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে হচ্ছে যে কিডনি প্রদাহ, এগুলো কিডনি প্রদাহ অনেক কারণ আছে, বিশেষ করে ব্যথানাশক ওষুধ বা যে টক্সিক কিছু ড্রাগ বা টক্সিন, অনেক ম্যাটেরিয়াল আছে, আমরা অনেক সময় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি বা স্ট্রিট যে ড্রাগগুলো, এগুলো খেয়ে থাকি। তারপর খাদ্যাভ্যাসের কারণে অনেক সময়, হ্যাঁ, অবেসিটি একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, স্থূলকায় হয়ে যাচ্ছে। জি, জি। তাহলে এই সচেতনতাগুলো আমাদের নিতে হবে। এটা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে পিপুলকে আমরা কেয়ার করছি, জি, জি। রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিক, অর্থাৎ প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। তাহলে আমরা সারা বিশ্বে, অর্থাৎ সারা দুনিয়ায় মানুষজন সুস্থ থাকবে। যে সিম্পল কিছু মেজার নেওয়ার ফলে স্বাস্থ্য সচেতনতা, রোগ হওয়ার আগেই সচেতন হওয়া, জি। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং জটিল রোগ থেকে দীর্ঘজীবী নিজেদেরকে বা প্রতিরোধ সুস্থভাবে করতে পারবো। জীবনযাপন করতে। আরেকটা বিষয় আমরা চিন্তা করি, অনেক সময় পা ফুলে যাওয়ার একটি বিষয় কিন্তু প্রায়শই দেখা যায়। অনেক কারণে হতে পারে, পা ঝুলিয়ে রাখলে বা লম্বা জার্নি করলে। তো আমাদের মানুষ শুধু ভয় পেয়ে যায় যে পা ফুলে যাওয়া মানেই মনে হয় কিডনির কোনো জটিলতা।
এ বিষয়ে আপনার মতামত কি? আসলে পা ফুলে যাওয়ার তো অন্যতম একটা কারণ হচ্ছে কিডনি রোগ। তো একটা হচ্ছে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, যদি একটা ডিজিজ যেটা কিডনির প্রদাহ, এটা হলে তাহলে দেখা যায় যে খুব কমনলি যে মুখ ফুলে যায়, পা ফুলে যায়, এটা একটা হতে পারে। আবার দেখা যায় অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ, বা দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী কিডনি রোগের একদম অ্যাডভান্স পর্যায়ে তখনও প্রস্রাব কমে যায়, সাথে সাথে পা ফুলে যায়। কিন্তু তার মানে পা ফুলে যাওয়া মানেই যে সবার কিডনি রোগ হবে এমন না। অনেক কারণে, কোনো ড্রাগ খাওয়ার কারণে হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য কারণ, হার্ট ডিজিজের কারণে, হ্যাঁ, অথবা রেসপিরেটরি অর্থাৎ লাং ডিজিজের কারণে হতে পারে, অনেক সময় লিভার ডিজিজের কারণে পা ফুলে যেতে পারে, অন্যান্য কারণেও পা ফুলে যেতে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে ইয়াং ফিমেল, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এজ, এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো এটা একটা নর্মাল ফেনোমেননও হতে পারে, যে নর্মাল পা ফুলে গেছে কিন্তু কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে কি করা উচিত যাদের প্রায়শই পা ফুলে যায়? তাদের জন্য আপনাদের কি ধরনের মেসেজ অবশ্যই থাকবে? চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং কোনো ফ্যাক্টর যদি এর সাথে রিলেটেড থাকে, আমি যে কারণগুলো একটু আগে বললাম, জি। ওগুলো ইভালুয়েট করা এবং প্রপার ম্যানেজমেন্টে চলে যাওয়া। আর যদি কোনো কারণ না থাকে তাহলে অবশ্যই ফিজিশিয়ান, যিনি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, নিশ্চয়ই উনি কাউন্সিলিং করবেন, যে আপনার পা ফোলার কারণটা নিশ্চয়ই বলে দেবেন। ওষুধের কারণে আমাদের কিডনি নষ্ট হতে পারে, কিন্তু দুঃখজনক হলে সত্যি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জি, হ্যাঁ, যে কোনো রোগী কিন্তু ফার্মাসি থেকে ওষুধ ধন্যবাদ। কিনে কিডনি খাচ্ছে। রোগের সাথে আসলে ওষুধের সম্পর্ক খুবই, দেখা যায় যে অনেক ওষুধই নেফ্রোটক্সিক বা কিডনির জন্য ক্ষতি, কিডনিকে ড্যামেজের জন্য রেসপন্সিবল। বিশেষ করে আমরা কমনলি যে ওষুধগুলো ইউজ করি তার মধ্যে হচ্ছে যে ব্যথানাশক ওষুধ। ব্যথানাশক ওষুধটা খুবই কিডনির জন্য ক্ষতিকারক। কোনো কিডনি রোগীকে আমরা সাধারণত ব্যথানাশক ওষুধ দিতে চাই না, দিলেও অনেকটা কাউন্সেলিং করে তারপরে নিরাপদ, রিলেটিভলি নিরাপদ ব্যথানাশক ওষুধ আমরা দিয়ে থাকি। তারপর হচ্ছে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনির জন্য ক্ষতিকর। এই জন্য হার হমেশা অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো, যে জি। প্রেসক্রিপশন ছাড়া বা কোনো ফিজিশিয়ানের কনসাল্ট ছাড়া অ্যান্টিবায়োটিক খায়, এটা বুদ্ধিমানের কাজ না। তাছাড়া যেমন আমি একটু আগে বলেছি যে হার্বাল, অনেক হার্বাল হোমিওপ্যাথি, ওষুধ, হ্যাঁ, কবিরাজি এগুলো বিষয় রয়েছে। অনেকগুলোই জি, দেখা যাচ্ছে যে কবিরাজি, জি, জি, স্ট্রিট যে ড্রাগগুলো, এগুলো অনেক সময় দেখা যায় কিডনির জন্য হঠাৎ কিডনি বিকল বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল জি, জি, এগুলোর সাথে জড়িত। জি, জি, জি। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই বুঝতে পারেন ওনার আলোচনায় যে আমরা যে যত্রতত্র ওষুধ খাই, ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো ফার্মাসি যে ওষুধ খাই বা ফুটপাত থেকে নানা ধরনের কবিরাজি ওষুধ খাই, এগুলো কিন্তু অনেক সময় এই কিডনি রোগের কারণ হতে পারে। সুতরাং অবশ্যই কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে যদি কিডনি রোগ ধরা পড়ে তাহলে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? প্রাথমিক পর্যায়ে যদি কিডনি রোগ ধরা পড়ে, বিশেষ করে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তাহলে আমরা তো একটু আগে কারণগুলো বলেছি, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, মনিটর করা, তারপরে হচ্ছে যে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এটা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যে কারণে কিডনি রোগটা ধরা পড়ছে, প্রাথমিক পর্যায়ে আসছে, ওগুলোকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা। খাবারের বিশেষ করে আমরা একটা অ্যাওয়ারনেস করে দিই, যে যে খাবারগুলো কিডনির জন্য ক্ষতিকর, জি, বিশেষ করে রেড মিট, রেড রেড মিটকে আমরা একটু রেস্ট্রিক্ট করে দিই। খাসির মাংস বা হ্যাঁ, গরুর যেসব মাংস। খাবারে ইউরিক অ্যাসিডটা বেশি থাকে, ওইসব যেসব খাবারে পটাশিয়ামটা বেশি থাকে, তো প্রাথমিকভাবে কিডনি রোগ ধরা পড়লে আমরা খাবারের দিকে তাকে একটা অ্যাডভাইস বা পরামর্শ দিয়ে থাকি। আর বিশেষ করে পানির বিষয়ে আমরা প্রাথমিকভাবে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে খুব একটা আমরা রেস্ট্রিকশন বলি না, যদি না তার হাত পা ফুলে যায়। হাত পা ফুলে গেলে কিছুটা আমরা রেস্ট্রিকশন করে দিই। লবণের বিষয়ে আমরা রেস্ট্রিক্ট করে দিই, কারণ ম্যাক্সিমাম কিডনি রোগী তো উচ্চ চাপের সাথে জড়িত, অথবা কিডনি রোগ ইটসেলফ কজেস হাইপারটেনশন। হাইপারটেনশন। সুতরাং মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা লবণকেও রেস্ট্রিক্ট করে দিই, জি। ফ্যাট জাতীয় খাবারকে রেস্ট্রিক্ট করে দিই। আচ্ছা। তো এইভাবে আমরা খাবারের দিকেও অ্যাডভাইস দিয়ে থাকি। আর হচ্ছে যে কোনো ড্রাগ যেগুলো কিডনির আরও ক্ষতি করতে পারে, যে প্রাথমিকভাবে কিডনি ড্যামেজ আছে কিন্তু দেখা যাচ্ছে যে রুগীকে অ্যাওয়ার করে দেওয়া, এই ড্রাগগুলো আপনি খাবেন না, তাহলে ওগুলো আরও ড্যামেজ করে দিতে পারে কিডনিকে, তো সেদিকেও তাকে সতর্ক করে দেওয়া। জি, জি, জি। এভাবে ওভারঅল মানে অর্থাৎ রুগীকে কিডনি ড্যামেজটা যাতে স্লো করা যায়, অথবা ওনার মানে একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারে, সেজন্য আমরা এই মূলত কিডনি রোগীদের উপদেশ বা অ্যাডভাইস অ্যাডভাইস দিয়ে থাকেন। হ্যাঁ দর্শক,
আপনার যদি জানা মতে কোনো কিডনির সমস্যা থাকে বা কোনো রোগ থাকে, আপনি যদি অন্য কোনো ডাক্তারের কাছে বিষয়টি নিয়ে অন্য চিকিৎসা নিতে চান, অবশ্যই ডাক্তারকে আগেই বলে নিতে হবে আপনার কিডনির জটিলতা রয়েছে। কারণ ডাক্তার অনেক সময় না বুঝে অন্য কোনো কারণে ওষুধ দিয়ে ফেলে, সেখান থেকেও কিন্তু কিডনির জটিলতা বাড়তে পারে। এবার আরেকটা বিষয় নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে চাই। ডায়ালাইসিস, এটি কমন টার্ম আমাদের বাংলাদেশের জন্য। এটি কখন লাগে আর এটি কতটা নিরাপদ চিকিৎসা? আসলেও ডায়ালাইসিসটা হচ্ছে যে আমাদের যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, এটা একদম যখন শেষ পর্যায়ে আমরা বলি ইএসআরডি বা ইন্ড স্টেজ কিডনি ডিজিজ, অর্থাৎ যখন আমাদের কিডনির কার্যক্ষমতা একেবারেই প্রায় শেষের দিকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি খুব সহজভাবে বলি যে 100 ভাগ কিডনি কার্যকারিতার মধ্যে দেখা গেলো যে তার কার্যকারিতা চলে আসছে 10-এর নিচে, তাহলে আচ্ছা, অর্থাৎ মানে 90 ভাগই তার ড্যামেজ হয়ে গেছে, বা বিকল হয়ে 10% গিয়েছে। ভালো আছে। এই সব ক্ষেত্রে যখন দেখা যায় রোগী তার সাধারণ লাইফস্টাইল মেনটেন করতে পারে না, খেতে পারছে না, রক্তশূন্যতা হয়ে যাচ্ছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, শরীরে পানি চলে আসতেছে বারবার, তখন আমরা সাধারণত রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যে টার্মটা আপনি যেটা বললেন যে ডায়ালাইসিস, জি, এটা হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির একটা পার্ট ডায়ালাইসিস, আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন, রেনাল ট্রান্সপ্লান্টেশন। তো ডায়ালাইসিসের দিকে আমরা রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি যে তাহলে ডায়ালাইসিসটা দিলে তাহলে দেখা যায় যে এই রোগীগুলো তার কমফোর্টেবল একটা লাইফ, অর্থাৎ যে উনি যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, খাওয়ায় রুচি ফিরে আসে, উচ্চ রক্তচাপটা কন্ট্রোল থাকে, শরীরের পানিটা কমে যায়, জি, অর্থাৎ মোটামুটিভাবে একটা রিলেটিভলি কমফোর্টেবল লাইফটা যাতে লিড করতে পারে, সেই জন্য আমরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়ে থাকি। ডায়ালিসিস প্রয়োজন হয়ে এবং পড়ে। আমাদের দেশে ডায়ালাইসিস সেবাটা সরকারিভাবেও চলতেছে, সাধারণত মেডিকেল কলেজগুলোতেও ডায়ালাইসিস সেবা সব ব্যবস্থা মেডিকেল রয়েছে। কলেজগুলোতে হচ্ছে, এবং কোনো কোনো জায়গায় ডিস্ট্রিক্ট পর্যায়েও ডায়ালাইসিস চলতেছে। তারপর বেসরকারিভাবেও বাংলাদেশের অনেক জায়গাতে, শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে ডায়ালাইসিস সেবাটা চলছে। জি। একজন সুস্থ মানুষের আসলে কিডনিকে ভালো রাখতে হলে দৈনিক কত লিটার পানি খাওয়া জরুরি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, যে এইটা যে কতটুকু পানি খাবো এটা আসলেও ডিপেন্ড করে যে আপনি কি ধরনের লাইফস্টাইল লিড করেন, আপনার বয়সটা কেমন, জি, তারপরে হচ্ছে যে আপনি কি ধরনের ওয়েদারে থাকেন, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে হ্যাঁ, তাহলে মনে করেন যে একজন সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বসে বসে অফিস জব করে, তাহলে সে কতটুকু পানি খাবে আমাদের পার্সপেক্টিভে? তাহলে আমরা বলি যে সাধারণত 2 থেকে 2.5 লিটার। পিপাসা থাকলে, মানে অর্থাৎ পিপাসা যতটুকু থাকবে ততটুকুই পানি খাবে। ততটুকু। এখন আমার দেখা যাচ্ছে যে আমি অনেক সময় একটা ভুল ধারণা যে বেশি বেশি পানি খেলে হ্যাঁ, কিডনি অনেকেই ভালো প্রপার থাকবে, পানি খায়। জি, সেজন্য একটা দেখা যায় অনেকের সাইকোলজিক্যাল একটা ডিজিজও হয়ে যেতে পারে, যে বেশি বেশি পানি খাচ্ছে বারবার, যে আমাকে বলছে তো যে কিডনিটা ভালো থাকবে বেশি পানি, জি, দেখা যায় যে 8-10 লিটার পানি খেয়ে ফেলতেছে প্রতিদিন। এটা না, পিপাসার সাথে আর হচ্ছে যে অ্যাভারেজ আমরা 2 থেকে 2.5 লিটার। গরমের দিন বাইরে ভারী কাজ করছি বা ঘামছি, সেক্ষেত্রে এটা আরও বেড়ে যেতে পারে। জি। শীতের দিনে দেখা যায় যে এই অ্যাভারেজটা একটু কমে যায়, দেখা যায় যে 2 লিটার বড়জোর হয়ে যায়। তো এরকম ভ্যারি করে, অর্থাৎ প্রস্রাবটা যাতে আমার একটা স্বাভাবিকভাবে প্রস্রাবটা হয়। গাঢ় প্রস্রাব হয়ে যাওয়া মানে আমি মনে করব যে কিডনি আমার পানিটা কম খাওয়া হচ্ছে। আচ্ছা, আবার বেশি পানি খেলে দেখা যায় প্রস্রাবটা বেশি একদম কালারলেস হয়ে গেছে। জি। মানে অর্থাৎ মানে আমাকে নিজেকেও একটু বুঝতে হবে যে কতটুকু আমি পানি খাবো। এটা কতটুকু একটা সুস্থ শরীরের জন্য মানুষের জন্য, দরকার। জি, যে এটা এই ধরনের 2 থেকে 2.5 লিটার, 3 লিটার পর্যন্ত আমরা সাধারণত। জি, জি। এখন তো পবিত্র রমজান মাস। কিডনি রোগীদের আসলে রোজা রাখার বিষয়ে আপনাদের পরামর্শ এটা কি? খুবই গুরুত্বপূর্ণ যে কিডনি রোগী, এটা নিয়ে আমাদের মুসলিম বিশ্বে কিডনি রোগী এবং রোজা রাখা এগুলো নিয়ে অনেক ট্রায়ালও হয়েছে বা বেশ কিছু রিসার্চও হয়েছে। রিসার্চে ভালো খারাপ দুই ধরনের রিপোর্টই আসছে। তো কোথাও কোথাও দেখা গেছে যে বিশেষ করে অ্যাডভান্স কিডনি যাদের ডিজিজ, অর্থাৎ কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে, সেই ক্ষেত্রে রোজা রাখাটা অনেকটা দেখা যায় কিডনি ড্যামেজটা আরেকটু বাড়ায় দিতে পারে। জি। কারণ সারাদিন পানি খাওয়া হয় না, এটা ডিহাইড্রেশনের চান্স অনেক বেশি। হুম, আবার খাবার, মানে রোজার সময় যে খাবারের যে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, সেগুলো কারণে সব কিছু মিলে যে কিছু অ্যাডভান্স কিডনি ডিজিজের রোগীদের রোজা রাখাটা আসলে একটু রিস্ক হয়ে যায়। তো আচ্ছা, প্রাথমিক যে কিডনি ডিজিজ, যদি আমরা বলি যে কিডনি ডিজিজের দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজের কয়েকটা স্টেজ আছে, তো যদি স্টেজ 3 পর্যন্ত আমরা বলি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি 30-র উপরে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে কিডনি রোগীরা রোজা থাকতে পারে, তবে আচ্ছা। অবশ্যই তাকে প্রিকশন নিতে হবে।
যে হাইড্রেশনটা মেনটেন করা, অর্থাৎ ইফতারির পরে সেহরি পর্যন্ত পানি খেয়ে শরীরটাকে একটু হাইড্রেট রাখা, যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়, কোনো টক্সিক ড্রাগ না খাওয়া, খাবারের যে আপনার তালিকা সেটাও কিডনি রোগীর যে ফেভারেবল খাবারগুলো সেগুলো নিয়ে সেট করে খাওয়া, এই ধরনের ভাবে রোজা থাকতে পারবে। তবে অবশ্যই মনিটরিংয়ে থাকতে হবে, বিশেষ করে ডায়াবেটিক রোগীরা যখন রোজা থাকে কিডনি ডিজিজ নিয়ে, তখন দেখা যায় ড্রাগের কিছু শিডিউল চেঞ্জ করতে হয় এবং একটু ফলো আপটাও দরকার থাকে। তখন একটু ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে যদি রিশিডিউল করতে হয়, ড্রাগের মাত্রা কম বেশি করতে হয়, সেটা অবশ্যই করা উচিত। একটু কেয়ারিংয়ে থেকে রোজা থাকা যাবে যদি প্রাথমিকভাবে কিডনি রোগটা থাকে। একসময় ধারণা ছিল শুধু বয়স্কদের কিডনি রোগ হয়, কিন্তু এখন শিশুদেরও কিন্তু কিডনি রোগ দেখা যায়, এটি কেন? অবস্ট্রাকটিভ বলেছেন কিডনি ডিজিজ, এটা কনজেনিটাল হতে পারে, অবস্ট্রাকটিভ। আচ্ছা তারপরে অনেক সময় ছোট, বিশেষ করে 4-5 বছর বা এরকম বয়সে যাদের হয়, তাদের দেখা যায় গ্লুমেরুলার ডিজিজ, হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে, যে হাত পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে। শিশু বিভাগে এই ধরনের অনেক রোগী পাওয়া যায় যে হাত পা ফুলে গেছে, বাবা মা দৌড়ে তাড়াতাড়ি ডাক্তারকে দেখালো এবং হসপিটালাইজড করে দিল। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে একটা জেনেটিক ডিজিজ একটা ইম্পর্টেন্ট, যে জেনেটিক ডিজিজের কারণে কিডনি রোগ হতে পারে। এগুলোই সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কমন বেশি কিডনি রোগ। গুরুত্বপূর্ণ। আপনি কিডনি প্রতিস্থাপনের কথা বলছিলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি প্রতিস্থাপন আসলে কতটা ভালো অবস্থানে আছে? জি, আমাদের বাংলাদেশে এখন খুবই আশাবাদী যে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিডনি ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে এবং এটা ধীরে ধীরে আরও স্প্রেড করছে। আমাদের যথেষ্ট সফলতা নিয়েই আমাদের দেশে অনেক আনন্দের একটা বিষয়। কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এবং এইগুলো দেখা যায় আউটকামটাও বেশ ভালো। অন্যান্য উন্নত বা ডেভেলপিং কান্ট্রির যে আউটকাম, আমাদের দেশেও ঠিক সেই একই রকমভাবে আউটকাম, অর্থাৎ কিডনি রোগীর ট্রান্সপ্ল্যান্টের পরবর্তীতে যে তাদের যে ওয়েলবিংটা, সেটা যথেষ্ট ভালো। কিডনিকে ভালো রাখতে হলে আসলে আমাদের কি কি অভ্যাসের পরিবর্তন দরকার এবং কি মেনে চললে আমাদের কিডনিকে আমরা ভালো রাখতে পারবো? হেলদি লাইফস্টাইলটা সবার আগে, যে তার খাবার অভ্যাস, তারপর হচ্ছে এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা, স্থূলতা কমানো, অবেসিটি, যে ওজন বেড়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে যে ডায়াবেটিস যারা আছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা, উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ রাখা এবং রেগুলার এগুলো মনিটরিং করা। তারপরে হচ্ছে যে আমাদের যে খাবারের অভ্যাস, এখন তো আমরা আসলে ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছি, অনেক ফ্যাটি খাবারের দিকে ঝুঁকে যাচ্ছি, প্রিজার্ভ ফুডের দিকে ঝুঁকে যাচ্ছি। এগুলো থেকে বরং যে হেলদি যে খাবারগুলো, যে আপনার ফ্রেশ খাবার, তারপর হচ্ছে সবজি, ফল, পরিমিত পানি, হ্যাঁ, এগুলোই হচ্ছে যে আসলে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিডনিকে ভালো রাখার জন্য। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখন আমরা আলোচনা করলাম কিডনির নানা বিষয় নিয়ে, এখানে কি রোগ হয়, রোগ হলে প্রাথমিক পর্যায়ে কি করতে হয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়, এবং রোজার মাসেও কিডনি রোগীরা কীভাবে রোজা রাখবে এ বিষয়ে আলোচনা হলো। আশা করি আলোচনা আপনাদের অনেক উপকারে আসছে। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।